আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান। বায়োমেট্রিক্সে সবাইকে স্বাগতম। আজকে এসএসসির ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জীবে পরিবহন, বায়োলজি এসএসসি ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন, এই অধ্যায়টা আমরা একটা কিছু অংশ পড়াবো। সেটা রক্তকোষের যে অংশটা এটা পড়াবো, কারণ অনেক এখান থেকে এমসিকিউ আসে, অনেকের ঝামেলা হয়, অনেকে আনসার করতে পারে না, ভুলে যায়, মনে রাখতে পারে না, বা একটার সাথে আরেকটা গুলায় ফেলে। এগুলো এই জন্যই আজকে এই ক্লাসটা মূলত নেওয়া। সামনে এসএসসি পরীক্ষাও আসে, সো তোমরা যারা পারো ক্লাসটা করতে পারো, ঠিক আছে, স্কিপ করো না। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। আজকে রক্তকোষ নিয়ে পড়বো। যেহেতু রক্তকোষ হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, এগুলা আমরা পড়ছি, আমরা পড়ে নেই যেমন না, অনেকেই পড়ছি। এখন এই কিন্তু পড়ার পরেও এগুলো ভুলে যায়, কারণ হচ্ছে আমাদের সিরিয়াল মেনটেন অনুযায়ী পড়া হয় না। এখন আমরা আজকে একটা লিস্ট অনুযায়ী পড়বো, মানে তিনটারই। প্রথম হচ্ছে আরবিসির ক্ষেত্রে আকার বা আকৃতি, উৎপত্তি স্থল, সংখ্যা, আয়ু, ধ্বংসস্থান কি কি থাকে, প্রকার, এগুলো পড়বো। তারপর হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার ক্ষেত্রেও সেম, আকার আকৃতি, উৎপত্তি স্থল, সংখ্যা, আয়ু, ধ্বংসস্থান, এগুলো পড়বো। অনুচক্রিকার ক্ষেত্রেও সেম। তাহলে আমরা শুরু করি। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল, অর্থাৎ লোহিত রক্ত কণিকা। ঠিক আছে, এটার আকার বা আকৃতি, এটার আকার বা আকৃতি আমি বলি হচ্ছে চোষাইনা পরি। এটাকে আমি ব্যক্তিগতভাবে চোষাইনা পরি বলি, কারণ পরি যখন ঠান্ডা হয়ে যায় তখন এর আকার দেখতে যেরকম, লোহিত রক্তের আকারটা দেখতে ঠিক এরকম, অর্থাৎ একে দ্বিতীয় বোতল বলা হয়। ঠিক আছে, এর আকার আকৃতি ওটা কি বলবো আমরা, দ্বিতীয় বোতল, দ্বিঅবতল। আচ্ছা, দ্বিঅবতল চলে গেল। এখন উৎপত্তি স্থলটা একটু পড়ি। উৎপত্তি স্থলটা হলো লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থলটা হলো বোন মেরু। মেইন উৎপত্তি স্থলটা হচ্ছে বোন মেরু, তবে কিছু কিছু ক্ষেত্রে যকৃৎ থেকে উৎপন্ন হতে পারে। তবে মেইন উৎপত্তি স্থলটা হচ্ছে লোহিত রক্তকণিকার বোন মেরু। অর্থাৎ বোন মেরু বাংলাটা কি, বোন মেরু বাংলা হচ্ছে অস্থিমজ্জা। অস্থিমজ্জা অনেকে চিনো না, আমি একটু চিনাই দিই তোমাদের। অস্থিমজ্জাটা হচ্ছে, তোমরা অনেক তো হাড় খেয়েছো, বা মুরগির পা রান এগুলো খাও না, এগুলো তো খাও। এগুলোর মধ্যে দেখবা ভিতরে জালি থাকে, জালিকাকার থাকে। ঠিক আছে, এটাকেই বলা হয় অস্থিমজ্জা। এখান থেকেই মূলত এই আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকাটা উৎপত্তি হয়। তাহলে এর উৎপত্তি স্থলটা আমরা কি লিখবো, অস্থিমজ্জা লিখবো। উৎপত্তি স্থলটা লিখবো হচ্ছে অস্থিমজ্জা। আচ্ছা, অস্থিমজ্জা গেল। এখন পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে সংখ্যা। লোহিত রক্তকণিকার সংখ্যাগত, লোহিত রক্তকণিকার সংখ্যা প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে ভিন্ন, মহিলার ক্ষেত্রে ভিন্ন। তাহলে পুরুষের ক্ষেত্রে যদি বলি, এর সংখ্যাটা হচ্ছে 50 থেকে 55 লক্ষ, আর মহিলার ক্ষেত্রে এর সংখ্যাটা 45 থেকে 50 লক্ষ। ঠিক আছে, আর তোমাদের বইয়ে দেওয়া আছে প্রায় 50 লক্ষ। যেহেতু তোমাদের বইয়ে প্রায় 50 লক্ষ দেওয়া আছে, তো তোমাদের এমসিকিউ যদি অপশনে 50 লক্ষ থাকে তাহলে কিন্তু ওটাই দাগাইতে হবে। তবে আমি লিখে দিলাম যে এর সংখ্যাটা একটু লিখে দিই। পুরুষের ক্ষেত্রে থাকে হচ্ছে 50 থেকে 55 লক্ষ, আর পূর্ণবয়স্ক মহিলাতে থাকে 45 থেকে 50 লক্ষ। এটা একটু মনে রাখতে হবে। এখন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আয়ু। আয়ু কয়দিন, অর্থাৎ তার জীবনকাল কয়দিন, 120 দিন মাত্র। তাহলে তার জীবনকাল কয়দিন বলবো আমরা, 120 দিন বলবো। আচ্ছা, তাহলে যেহেতু জীবনকাল 120 দিন, তার সে নিশ্চয়ই ধ্বংস হবে। এখন ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য তো স্থানও লাগবে। সেই স্থানটা কোথায়, লোহিত রক্তকণিকার মেইন ধ্বংস হচ্ছে স্প্লিন, প্লীহা এবং কোথায়, যকৃতে। ঠিক আছে, স্প্লিন বা প্লীহা যে অঙ্গটা আছে, এখানে লোহিত বেশি পরিমাণে ধ্বংস হয়, তাই এটাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান কোনটি, তখন তুমি আনসার কি দিবা, স্প্লিন বা প্লীহা। ঠিক আছে, প্লীহা, প্লীহা, স্প্লিন বা প্লীহা। এখন আমি যখন পড়াবো তোমরা একটু সাথে সাথে বলবো, তাহলে মুখস্থ হয়ে গেছে। তাহলে আমি কি বলতেছি, লোহিত রক্তকণিকার কবরস্থান কোনটা, স্প্লিন বা প্লীহা। ঠিক আছে, এবং কি যকৃৎ ও লোহিত রক্তকণিকার কিছু অংশ কিছু কিছু ধ্বংস হয়ে থাকে আর কি। ঠিক আছে, তাহলে ধ্বংসপ্রাপ্ত স্থান আমরা কি পেলাম, যকৃৎ পেলাম, এবং কি প্লীহা, এবং হচ্ছে প্লীহা, যকৃৎ এবং প্লীহা। তাহলে রক্তকণিকার ধ্বংসস্থান যকৃৎ এবং এই প্লীহাকে কি বলা হয়, কবরস্থান বলা হয়। কার, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার কবরস্থান কোনটি, এই প্লীহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। এখন লোহিত রক্তকণিকায় কি কি থাকে, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। লোহিত রক্তকণিকাকে সাধারণত স্যাক্রিফাইস অঙ্গাণু বলা হয়, অর্থাৎ স্যাক্রিফাইস কোষ বলা হয়, স্যাক্রিফাইস সেল বলা হয়। অর্থাৎ এই লোহিত রক্তকণিকা তার ভিতরে হিমোগ্লোবিনকে রাখার জন্য সে বাকি তার যে অঙ্গাণুগুলো আছে এগুলোকে আস্তে আস্তে স্যাক্রিফাইস করে, অর্থাৎ তার ভিতরে কিছুই থাকে না, শুধুমাত্র হিমোগ্লোবিন থাকে, এবং সেই হিমোগ্লোবিনকে জায়গা দেয়। ঠিক আছে, তাহলে লোহিত রক্তকণিকায় কি কি থাকে, হিমোগ্লোবিন থাকে। লোহিত রক্তকণিকায় কি থাকে, হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে।
আর প্রকারভেদ লোহিত রক্তকণিকার কোনো প্রকারভেদ নেই। আচ্ছা, আমি যদি আরেকবার বলি, লোহিত রক্তকণিকার আকার আকৃতি কেমন? এটা হচ্ছে দেখতে দ্বিবতল। উৎপত্তিস্থল কোথায়? অস্থিমজ্জা। আর সংখ্যা কোথায়? সংখ্যা কত কত? পুরুষের ক্ষেত্রে হচ্ছে, পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে 50 থেকে 55 লক্ষ, আর পূর্ণবয়স্ক মহিলার ক্ষেত্রে 45 থেকে 50 লক্ষ। আয়ু এর হচ্ছে 120 দিন। আর ধ্বংসপ্রাপ্ত স্থান যকৃৎ এবং প্লীহা। আর প্লীহাকে কি বলা হয়? লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। কি কি থাকে এর মধ্যে? অতি প্রয়োজনীয় উপাদান হিমোগ্লোবিন থাকে। আর এর প্রকারভেদ নেই। এখন আমরা আরবিসি পড়ব, সরি আরবিসি তো পড়লাম, এখন আমরা ডাব্লিউবিসি পড়ব। ডাব্লিউবিসি তাহলে সেম টু সেম ভাবে এগুলো পড়ে ফেলবো। ডাব্লিউবিসির ক্ষেত্রেও ডাব্লিউবিসির আকার বা আকৃতি কেমন? এর নির্দিষ্ট কোনো আকার নেই, অর্থাৎ এটা আকারবিহীন। একে আকারবিহীন বলা হয়। এমিবার মতো দেখতে। কার মতো দেখতে? এমিবার মতো দেখতে। এমিবার কি কোনো আকার আছে? এমিবার কি কোনো আকার আছে? এমিবার কিন্তু আকার নেই। অর্থাৎ এদের আকার বা আকৃতি কেমন? শ্বেতরক্ত কণিকা বা হোয়াইট ব্লাড সেল, এটা এমিবার মতো। তারপর এর উৎপত্তিস্থল কোথায়? এর উৎপত্তিস্থল ভ্রূণ মেরুতে হবে। এর উৎপত্তিস্থল কোথায়? এর উৎপত্তিস্থল ভ্রূণ মেরু, অর্থাৎ অস্থিমজ্জা। এর উৎপত্তিস্থল হচ্ছে অস্থিমজ্জা। আর সংখ্যা হচ্ছে 4 থেকে 10,000। তোমাদের বই এটা দেওয়া আছে 4 থেকে 10,000। তাহলে ডাব্লিউবিসির সংখ্যা কত? 4 থেকে 10,000। এটা তোমাদের বই দেওয়া আছে। তবে কিছু কিছু বইয়ে বা অন্যান্য বইয়ে 4 থেকে 11,000 দেওয়া আছে। এটা কোনো বিষয় না। এখন আয়ুতে আসি। এর আয়ু কয়দিন? এর আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। তাহলে শ্বেতরক্ত কণিকার আয়ু কয়দিন পেলাম আমরা? 1 থেকে 15 দিন। শ্বেতরক্ত কণিকার আয়ু কয়দিন? 1 থেকে 15 দিন। এটার তো ধ্বংসপ্রাপ্ত হয়, ধ্বংসপ্রাপ্ত স্থান আছে। শ্বেতরক্ত কণিকারও ধ্বংসপ্রাপ্ত স্থান হলো স্প্লিন বা প্লীহা, অথবা কোথায়? যকৃতে। ঠিক আছে, তাহলে এগুলো ধ্বংস হলো। এখন এই যে শ্বেতরক্ত কণিকা, এর কিন্তু কাজ আছে। সে কি করে? সে হচ্ছে আমাদের দেহের ফরেন পার্টিকেলস, অর্থাৎ যে জীবাণুগুলো আছে বা এক্সট্রা অতিরিক্ত যে ক্ষতিকর কোষগুলো আছে, এগুলোকে সে ধ্বংস করে। কিভাবে ধ্বংস করে? একটা প্রক্রিয়ার নাম হচ্ছে ফেগোসাইটোসিস প্রক্রিয়া। আচ্ছা, ফেগোসাইটোসিস প্রক্রিয়াটা আমরা একটু দেখি। ধরো এখানে আমাদের একটা জীবাণু বা আমাদের ক্ষতিকর একটা কোষ আছে বা এক্সট্রা একটা কোষ আছে। এই কোষটাকে সে ধ্বংস করবে। তার আকার কেমন? এমিবার মতো নিশ্চয়ই। এমিবার মতো এখানে দেখতে, এখানে নিউক্লিয়াস আছে ধরো। এখন সে কি করবে? তার শরীরের একটা অংশ আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকবে। এভাবে এদিকে সরে আসবে। সরে সেই এই যে জীবাণুটার চারদিক দিয়ে সে এভাবে করবে আর কি। জীবাণুটার চারদিক দিয়ে এভাবে সে জায়গা তৈরি করবে। তারপর আস্তে আস্তে এটাকে আরো বৃদ্ধি করবে। আরো বৃদ্ধি করে এই জীবাণুটাকে তার একটা এর ভিতরে, থলির মধ্যে অনেক একটা এরকম ভাবে ভিতরে চারদিক থেকে ঘিরে ফেলবে। তারপর তার শরীর থেকে এনজাইম টেনজাইম নিঃসৃত হবে। এগুলোর কারণে জীবাণুটা মারা যাবে। এই যে এই প্রক্রিয়াটা, একে বলা হয় ফেগোসাইটোসিস প্রক্রিয়া। বুঝতে পারছো? এগুলোকে বলা হয় ফেগোসাইটোসিস প্রক্রিয়া। আর তাহলে কি বললাম যে ধ্বংসপ্রাপ্ত স্থানটা আমরা কোথায় পেলাম? শ্বেতরক্ত কণিকা। এটার ক্ষেত্রেও কি? প্লীহা বা যকৃৎ। ওকে, এখন কি কি থাকে শ্বেতরক্ত কণিকায়? শ্বেতরক্ত কণিকায় কিন্তু হিমোগ্লোবিন থাকে না, কারণ হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন কি একটা রঞ্জক পদার্থ, এই জন্য কিন্তু লোহিত রক্ত কণিকা লাল হয়। আর শ্বেতরক্ত কণিকার মধ্যে যেহেতু হিমোগ্লোবিন নাই, অর্থাৎ কোনো রঞ্জকই নেই, তাহলে তার রং কি হবে? বর্ণহীন হবে। এটা এমনি বললাম, এটার রং কি? বর্ণহীন। আর কি কি থাকে এর মধ্যে? হিমোগ্লোবিন থাকবে না, নিউক্লিয়াস থাকবে, আরো বিভিন্ন এনজাইম টেনজাইম থাকে জীবাণু ধ্বংস করার জন্য। আচ্ছা, এটা এটা পড়লাম আমরা। এখন হচ্ছে প্রকার। এই শ্বেতরক্ত কণিকার কিন্তু প্রকার আছে। শ্বেতরক্ত কণিকার প্রকারটা আমি একটু এদিকে লিখি। শ্বেতরক্ত কণিকার প্রকারের মধ্যে এটা হচ্ছে 2 প্রকার। শ্বেতরক্ত কণিকা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে গ্রানুলোসাইট, এখানে 11 প্রকার হবে গ্রানুলোসাইট। আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। আমার বানান ভুল হতে পারে, একটু বাংলা বানানটা একটু খেয়াল করো। গ্রানুলোসাইট হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। বায়োলজিতে এ যেখানে থাকবে বুঝবা এখানে কি? নাই। এ মানে কি? নাই। অর্থাৎ গ্রানুলোসাইট হচ্ছে দানাদার কোষ, আর অ্যাগ্রানুলোসাইট কি? দানাবিহীন কোষ। অর্থাৎ শ্বেতরক্ত কণিকার যেসব কোষে দানা থাকবে তাদেরকে বলবো দানাযুক্ত কোষ বা গ্রানুলোসাইট, আর যেসব কোষে দানা থাকবে না তাদেরকে বলবো অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন কোষ। ঠিক আছে? তাহলে শ্বেতরক্ত কয় ভাগে ভাগ করা হলো? 2 ভাগে। একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। আবার এই অ্যাগ্রানুলোসাইট বা গ্রানুলোসাইটকে আবার ভাগ করা হয়। ঠিক আছে? এখানে এই যে আমাদের গ্রানুলোসাইট, একে আবার 3 ভাগে ভাগ করা হয়। একে আবার কয় ভাগে ভাগ করা হয়? দানাযুক্ত কোষকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিউট্রোফিল। গ্রানুলোসাইটকে আবার কয় ভাগে ভাগ করা হলো? এদেরকে আবার 3 ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে নিউট্রোফিল,
নিউট্রোফিল, আরেকটা হচ্ছে ইউসিনোফিল, আরেকটা হচ্ছে বেসোফিল। বেসোফিল বানানটা একার দিয়ে, বেসোফিল। এই নিউট্রোফিল সব জায়গায় যাবে, নিউট্রোফিল সব জায়গায় যাবে, যেখানেই খেতে হবে সে যাবে, মানে এয়ার পুলিশের মতো। পুলিশ থাকে না আমাদের, পুলিশের মধ্যে কিন্তু প্রকারভেদ আছে, কনস্টেবল পুলিশ এগুলো জায়গায় সব জায়গায় তাকে পাওয়া যাবে। এটা হচ্ছে নিউট্রোফিল কাজ। আর ইউসিনোফিল বেসোফিল এগুলো হচ্ছে হিস্টামিন নিঃসরণ করবে, যেগুলো হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই অ্যাগ্রানুলোসাইটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে মনোসাইট, আর একটা হলো লিম্ফোসাইট। একটা হচ্ছে মনোসাইট, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। একটা মনোসাইট আর একটা কি বলো, লিম্ফোসাইট। তাহলে এর প্রকারভেদ গেল। শ্বেতরক্তকণিকাটা যদি আরেকবার হিসেব করি, এর আকার কেমন, আকারবিহীন, মানে হচ্ছে এমিবার মতো দেখতে। আর উৎপত্তিস্থল কি, এদের উৎপত্তিস্থল হচ্ছে অস্থিমজ্জা। এদের সংখ্যা হচ্ছে 4 থেকে 10,000। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে 4 থেকে 11,000 বলা যায়। আর আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। অতঃপর ধ্বংসপ্রাপ্ত স্থান কি, প্লীহা বা যকৃতের শেষ ধ্বংস হবে। আর কি কি থাকে এটা তো বললামই। তো প্রকারের মধ্যে হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইটকে 3 ভাগে ভাগ করা হয়েছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইটকে 2 ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে মনোসাইট আর হচ্ছে লিম্ফোসাইট। এই যে শ্বেতরক্তকণিকা, এটা কিন্তু 4 থেকে 10,000-এর মধ্যে যদি কম থাকে তাহলে আমাদের জন্য সমস্যা, যদি বেশি থাকে তাহলে আমাদের জন্য সমস্যা। ঠিক আছে, কম থাকলে তো আমাদের শরীরে কি অ্যান্টিবডি বা আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা এটা দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, আর যে বেশি যখন থাকবে তখন কি, এই বেশি বেশি থাকলে কি হয়, যে কোষগুলোকে বেশি বেশি খাবে, যখন বেশি বেশি কোষগুলো খাবে আমাদের ভালো কোষগুলোকে সে আক্রান্ত করে ফেলবে, তখন কি আস্তে আস্তে আমাদের ভালো কোষগুলো মারা যাবে। যে শ্বেতরক্তকণিকা, যে লোহিত রক্তকণিকাগুলোকে খেয়ে ফেলবে, অনুশীলনগুলোকে খেয়ে ফেলবে। এরপরে কি আমাদের দেহে বিভিন্ন ধরনের মানে প্রতিরক্ষা জন্য যেসব রোগ হয় এসব রোগ হবে, হচ্ছে ব্লাড ক্যান্সার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, শ্বেতরক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায় এটা কিন্তু অ্যালার্মিং। এটা এটা কিন্তু অবশ্যই খুবই অ্যালার্মিং এবং মারাত্মক। ব্লাড ক্যান্সার কিন্তু এইভাবে হয়। এখন আমরা অনুচক্রিকা পড়ব। এখন আমরা অনুচক্রিকা পড়ব। অনুচক্রিকা ইংলিশটা হচ্ছে প্লাটিলেটস। বাকি যে দুইটা আমরা যে লিস্ট অনুযায়ী পড়ছি এটা কিন্তু ওই লিস্ট অনুযায়ী করবো, তাহলে কি হবে সহজে মনে থাকবে আর কি। অনুচক্রিকা হচ্ছে প্রথমে আকার বা আকৃতি নিয়ে যদি কথা বলি, অনুচক্রিকার আকার বা আকৃতি, এর আকার বা আকৃতি কি, এটা অনির্দিষ্ট আকৃতির। মানে কি, এই বিষয়টা কি, আচ্ছা আমি একটু বুঝাই বলি। এই অনুচক্রিকাটা হচ্ছে মেগাক্যারিওসাইট কোষ থেকে হয়। কোথা থেকে হয়, মেগাক্যারিওসাইট কোষ থেকে হয়। মেগাক্যারিওসাইট কোষ কি একটা বড় কোষ, এই কোষের খণ্ড বিখণ্ড থেকে অনুচক্রিকা উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে খণ্ড বিখণ্ড, এখন খণ্ড কি কখনো সমান হবে, খণ্ড কিন্তু কখনোই সমান হবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখবে সে বৃত্তাকার, ত্রিভুজাকার, চতুর্ভুজাকৃতির আবার দেখতে পারো, আবার হচ্ছে লম্বা একটা একটা ডিম্বাকার, এরকম মানে কোনো নির্দিষ্ট আকার নেই। তাহলে কি বলবো, অনির্দিষ্ট আকৃতি। অনির্দিষ্ট, মার্কারটা সমস্যা করতেছে কেন, অনির্দিষ্ট আকৃতির, অনির্দিষ্ট আকৃতির অর্থাৎ এখানে কি থাকবে, গোলাকার, ডিম্বাকার, গোলাকার, ডিম্বাকার, তারপর হচ্ছে আর কি কোণাকার, এরকম আর কি। বুঝতে পারছো, মানে এর কোনো নির্দিষ্ট আকৃতি নেই। হ্যাঁ, মানে অনির্দিষ্ট, কারণ কি, সে তো মেগাক্যারিওসাইট নামে কোষের ভাঙা ভাঙা অংশ থেকে হয়েছে, তার মানে আকার কিভাবে থাকবে, আকার গেল। এখন আছে উৎপত্তি স্থল। এর উৎপত্তি স্থল কোথায়, যেটা বললাম মেগাক্যারিওসাইট কোষ, কিন্তু মেগাক্যারিওসাইট কোষটা কোথায় থাকবে, এই বোন মেরুতে থাকবে। কোথায় থাকবে, বোন মেরুতে, অর্থাৎ অস্থিমজ্জা। এর উৎপত্তি স্থল কোথায়, অস্থিমজ্জা। এর উৎপত্তি স্থল কোথায়, অস্থিমজ্জা। ঠিক আছে, আর অনুচক্রিকার সংখ্যা বলি, সংখ্যা হচ্ছে এটা 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ পর্যন্ত হয়ে থাকে পার মিলিমিটার কিউব। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আয়ু, এর আয়ু হচ্ছে তোমাদের বইয়ে 5 থেকে 10 দিন দেওয়া, এর আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন, এটা কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, 5 থেকে 10 দিন। এর গড় আয়ু কত, 5 থেকে 10 দিন। এমসিকিউ আসবে যে নিচের কোনটি অনুচক্রিকার আয়ু বা অনুচক্রিকার কতদিন বাঁচে, কত আনসার দিবা, 5 থেকে 10 দিন দিবা। এটা কিন্তু যেন এর মধ্যে এলোমেলো না হয়। আমি আরেকবার বলে দিই, আরবিসির ক্ষেত্রে হচ্ছে 120 দিন, ডাব্লিউবিসির ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 15 দিন, আর এটা হচ্ছে 5 থেকে 10 দিন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আয়ু গেল। এখন হচ্ছে ধ্বংসপ্রাপ্ত স্থান। এই যে এই অনুচক্রিকা, এর ধ্বংসপ্রাপ্ত স্থান কোথায় হয়, স্প্লিন আর যকৃতে হয় এর ধ্বংস। ঠিক আছে, আচ্ছা এখন কি কি থাকে, এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অনুচক্রিকার ক্ষেত্রে কি, নিউক্লিয়াস থাকবে না। অনুচক্রিকার ক্ষেত্রে নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে, কারণ হচ্ছে খণ্ড বিখণ্ড অংশ থেকে, আর অনুচক্রিকার প্রকারভেদ নেই। এভাবে আমরা পড়লাম
এগুলো হচ্ছে এই একটা লিস্ট করে দিলাম আর কি, যেন সহজে মনে থাকে। এগুলো তোমরা এর আগে পড়ছো হয়তো, বা তোমরা মুখস্থ করে ফেলছো অনেকে, কিন্তু তোমাদেরকে সহজ করার জন্য এই লিস্টটা তৈরি করে দেওয়া। মানে তুমি যদি একটা লিস্টের উপর ভিত্তি করে পড়ো, তাহলে দেখবে যে মনে থাকবে, পরীক্ষা হলে সহজে ভুলবা না। তো এই একটা ছোট্ট অংশ নিয়ে আসছিলাম আজকে জীবে পরিবহন ষষ্ঠ অধ্যায়। ধন্যবাদ বায়োমেট্রিক্সের পক্ষ থেকে সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ভালো থাকো, পড়াশোনা করো।